কলটা দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে নতুন একটি আইন আমরা উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের আজকে পঞ্চমতম ক্লাস, এবং ক্লাসটি হচ্ছে যদিও পঞ্চম, কিন্তু আমাদের টোটাল ক্লাস হচ্ছে আগের 11তম ক্লাস হবে। তো 11তম ক্লাসে সবাইকে স্বাগতম। এবং আজকের ক্লাসটি এবং আইনটি খুব একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন অন্যান্য আইন থেকে। এই জন্য শুরু থেকে নর্মাল, সহজ থেকে একটু কঠিন তরে আমরা যাবো। তবে কঠিন থেকে যাতে আমরা সহজ করতে পারি সেটা একটা বিষয়। শুরুতে একটু বলে নেই, আমি কোন রাজুর একটা ডাউট পেয়েছিলাম প্রথমেই। এখানে দেখা যাচ্ছে, ওইটা একটু একটু করে নিই। প্রথমে একটা মার্ক কিন্তু একটা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন সবুজ কালারে আমরা দেখতে পাচ্ছি। সবাই একটু মনোযোগ দেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। সবাই একটু মনোযোগ দেন, যে একটু মনোযোগ দেন। এই আলম অভি আপনি মনে অ্যাবসেন্ট, অন্যদিকে মনোযোগ দিচ্ছেন, পরে আবার অন্যদিকে চলে গেলে ক্লাসটা বুঝবেন না। এখানে দেখতে পাচ্ছেন, যেটার জন্য রাজুকে আমি নোট করতে বলছি, গত 1.5 মাস আগে বা 1 মাস আগে সম্ভবত হবে, এই সেকেন্ড পেপারে গিয়ে আমি কি করেছি, সেকেন্ড পেপারে গিয়ে আমি একটা পরীক্ষার প্রশ্ন দিয়েছিলাম, যে সৃজনশীল এক, টোটাল শুধু 10টা প্রশ্ন করেছি। প্রত্যেকটা প্রশ্ন ক খ দিয়ে সৃজনশীল প্রশ্ন করেছিলাম। তা আমাকে অনেক ফোন করে বলছে, স্যার এই ধরনের প্রশ্ন তো জীবন আসবে না, এবং একদম টিচারও ফোন ছিল, এগুলো প্রশ্ন তো এভাবে দিলে ছাত্র বিকৃত হবে, অনেক কঠিন হবে, এভাবে প্রশ্ন দিয়ে না, সব পুরাতন প্রশ্ন পড়েন, আগের প্রশ্ন রিভিশন। আমি সেম আগের প্রশ্ন রিভিশনই দিছি, বাট ওই প্রশ্ন আমার কাছে মনে হলো কি, এক একটা ছেলে আমাকে ফোন করছিল হেডকোয়ার্টার থেকে। তো স্যার আপনি যেভাবে পরীক্ষার প্রশ্নটা দিলেন, এই প্রশ্ন যদি হেডকোয়ার্টারের নলেজে আসে, তাহলে এভাবেই প্রশ্ন দিবে, এত সৃজনশীল তো এবং সব প্রশ্ন দিতে পারে না। আমি বললাম, আমার কাছে মনে হলো যে এরকম একটা সৃজনশীল প্রশ্ন দিই, হেডকোয়ার্টার নলেজ আসা আমার কোনো বিষয় নয়। তবে প্রস্তুতি এভাবে নিলে আমার কাছে মনে হয় যে কোনো ভাবে প্রশ্ন আসলে আপনারা পারবেন। ঠিক আজকের যে কোশ্চেনটা হলো, আমার কাছে মনে হলো ফেসবুকে দেওয়া আছে, যে ফেসবুকে দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে সৃজনশীল। তা আমি মনে হয় ভাবলাম যে এটা হচ্ছে ভালো ছাত্র একটা বৈশিষ্ট্য আপনাদের যারা। আমি কিভাবে প্রস্তুতি নেবো এটা আমার বিষয়। এই যে আজকে যে দেখেন প্রশ্ন করছি, দেখেন এটা কিন্তু আমি ক্লাসটা রেডি করছি কালকে, কালকে রেডি করছি দেখেন। এবং এখানে যে শারীরিক নির্যাতনের একটা দেখেন ক্লাস রেডি করছি, যে শারীরিক নির্যাতন একটা প্রশ্ন আসছিল কিন্তু অনেকে দিচ্ছেন, দেখেন এই দেখা যাচ্ছে না, শারীরিক নির্যাতন ক্লাসটা কিন্তু কালকে রেডি করছি, রাত্রে রেডি করছি, এই স্লাইডটা রেডি করছি আপনাদের পড়ানোর জন্য। তো এই যে বিষয়গুলো, এটা তো আমি আজকে রেডি করিনি। তো আসল কথা হচ্ছে, এক একবার এক এক প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে। আগামী আপনারা যখন পরীক্ষা দেবেন, আপনাদের প্রশ্ন আরো ধরন চেঞ্জ হবে। এই জন্য এই আগে থেকে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে আমাদের, তাই নয় কি? তাহলে এটা একটু মনে পড়লো যে জি এইভাবে স্যার। এখন থেকে এভাবে আমরা প্রস্তুতি নিব, এটা হলো আমাদের ফর্মালিটি। অন্য কোথায় কিভাবে পড়ে সেটা আমার দেখার বিষয় না। তো এগুলো প্রশ্ন দেখে হতে হয়, আমি যেভাবে পাঁচটা যে আপনাদের ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলায় আপনারা সবসময় থাকবেন। দেখবেন যেভাবে প্রশ্ন করুক স্যাররা ইনশাল্লাহ পারবেন। দেখেন এখানে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটা সেম অন্য একটা প্রশ্ন আসছিল, যে 2022 সালের সাপ্লিমেন্টারি পরীক্ষার পরের পরীক্ষা। দেখেন আপনি একজন দায়িত্বরত পুলিশ অফিসার, মনোযোগ দেন, পারিবারিক সহিংসতার প্রশ্ন কিন্তু। একটি একটি বাসায় টহলের সময়, এটা হবে আপনার বাস না, একটা গাড়িতে হবে, টহলের সময় আপনি চিৎকার শব্দ শুনে শুনে ধারণা করেন যে পারিবারিক সহিংসতা ঘটেছে, আপনি যেগুলো জানতে পারেন যে, অথবা আপনি ত্রিপল মাধ্যমে সংবাদ পেয়েছেন। বাসায় প্রবেশ করে আপনি দেখেন যে একজন নারী শারীরিকভাবে নিপীড়নের শিকার হয়েছে। এটা একটু ঘুরায়ও আসতে পারে, যে আপনি জানতে পারছেন যে কোনো ভাবে 999 সংবাদ আপনি এলাকায় ডিউটি করতেছেন, যে পারিবারিক সংবাদ পেয়েছেন, আপনি এখন কি করবেন। তো এখানে যে বাড়িতে যখন প্রবেশ করলেন, ভিকটিমের কথা শুনে আপনি যে বুঝতে পারলেন এটা শারীরিক নিপীড়নের শিকার হয়েছে। এখন আপনি কিভাবে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন, এবং ভুক্তভোগী যিনি ভিকটিম তাকে কিভাবে সহায়তা পাওয়ার অধিকার হবে, সেই সম্পর্কে অবহিত করুন। আপনার উত্তরে সংবেদনশীলতা, প্রযোজ্য আইন এবং আইনে আপনার দায়িত্ব তুলে ধরুন। দেখেন প্রশ্নের ধরন কত, মানে আমি নিজেই বলি যে প্রশ্ন কতটা স্মার্ট হয়েছে, এবং ভাষাগত কতগুলো ভাষা চলে আসছে। এগুলো যখন আপনার পড়বেন, ভাষাগুলো নিবেন, আপনার তো এই যে পত্রিকা পড়ার সময় নাই, খালি মোবাইল চাপেন, ফেসবুক, বই পড়তে হয়। এই জন্য আপনার আইনটাকে যদি ভালো করে ক্যাপচার করেন, কথা বুঝতে পারছেন, আইনটাকে যদি আপনি ভালো ক্যাপচার করেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন। কারণ হচ্ছে আমরা মেট্রিক সার্টিফিকেট দিয়ে আমরা যদি যারা প্রমোটেড, যারা পদোন্নতি যারা পেয়ে আসতেছি, যদি সুযোগ দেওয়া হয়, ইনশাল্লাহ অনেকেই এসপি হবে। তো ওই সার্টিফিকেট দিই, তাহলে আপনার কি, আপনার তো ওই দক্ষতাটা অর্জন করতে হবে। দেখেন প্রথমে যে প্রশ্ন করেছেন, আপনার করণীয় কি? দেখেন এতটা একটা আমি বলছি সৃজনশীল প্রশ্ন, আপনার করণীয় কি, আপনার কি করণীয়, কোন আইনে আপনি ভিকটিমকে সহায়তা করবেন। আপনি কিন্তু যখন আপনি পারিবারিক সহিংসতা পড়তেছেন, তো বলবেন যে পারিবারিক সহিংসতা এত ধারায় আমি তাকে সহায়তা করবো। ভিকটিমকে কি কি আইনে সহযোগিতা দেবেন, দেন এক লাইনের প্রশ্ন 5 মার্ক। আপনার করণীয় কি দিল হচ্ছে 2 মার্ক বা 1 মার্ক, এখানে দুই দুই দিল। তাহলে এখানে কোন আইনে ভিকটিম সহায়তা পাবে? পারিবারিক সহিংসতা। ভিকটিমে কি কি সহায়তা করবে, ওখানে আমরা যে ধারাটা পড়বো ওখানে 4-5টা পয়েন্ট আছে এই সহযোগিতায়। প্রশ্ন কিন্তু হুবহু আসতেছে, কিন্তু একটু ঘুরায় ঘুরায় দিতেছে একই এগারো উত্তর। এগারো এখন জন। না? এই 11 জন। কে কিছু ঢুকলো বল আবার? কিছু বল। ভাই এখানে কথা বললে আমি কিন্তু রিমুভ দিয়ে দেবো ভাই, কষ্ট হয়, কারণ ক্লাসগুলো নিলে কষ্ট হয়। একটু মনোযোগ দিবেন সবাই।
একটু আপনাদের কারো খারাপ লাগলে একটু শুনেন, মনোযোগ কাজে লাগবে ভাই, কাজে লাগবে। তাহলে বুঝতে পারছেন শেষ প্রশ্নটা? দেখছেন কি করতেছে, চিন্তা করেন। কে আসছে? স্যার সবাইকে স্যার মিউট করে দেন স্যার। ভাই মিউট 3 বার 4 বার করে করতেছি, এখন যেখানে প্যারেড চালান তাহলে তো সমস্যা। প্যারেড তো পরীক্ষা, পরীক্ষা তো প্যারেডের সময় আছে, এখানে প্যারেড চালান না ভাই, এত স্পিড হয় না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার শোনার জন্য। এখন আমরা যেটা মুখস্থ করব, এখানে যে লাইনটা দেওয়া আছে এটা আমাদের শুরু। পড়া হচ্ছে, পড়ার কৌশল জানতে হবে। বইয়ে ধরে তো আপনারা নিজেরা পড়তে পারেন, কিন্তু স্যার মুক্তির নিমিত্তে কি তথ্য দিচ্ছে আমাদেরকে মনে রাখার জন্য, সেটা আমার রাখতে হবে। পড়ায় সবাই পড়ায়, পড়ার উপস্থাপনা ভিন্ন সবারই, এটাই স্যারের স্বাভাবিক। সাথে সহমত সহমত। আচ্ছা, এখন দেখেন, পারিবারিক সহিংসতা আমরা স্টার্টের এখন শুরু করতে পারি 3 ধারা দিয়ে। সংজ্ঞা দেখেন, আমি শুরু করতেছি না। পারিবারিক সংজ্ঞা এখানে মোটামুটি যা আছে, এখানে যেভাবে উপস্থাপন করা আছে আপনার একবার রিডিং পড়লে মুখস্থ হয়ে যাবে, দেখা যা দেখা আছে। কিন্তু আমি একটু ভিন্ন আগে মুখস্থ করাইতেছি, সেটা হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন এটা আগে মুখস্থ করাবো আপনাদের। এখানে যেটা মুখস্থ করবেন, পরীক্ষা হলে পারিবারিক সহিংসতা থেকে 2টা 3টা রিটেনের প্রশ্ন আসে, এবং কোন ধারা থেকে সেটা অলরেডি আমি আলোচনা করছি। অলরেডি নিচে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছি আপনাদের। সাবধানে সাবধান। কেমন স্কোয়াড লাগে বাই বলেন? দি রাইট, আমি কিন্তু এই যে চেঞ্জ মিউট দিব, ডাইরেকশন রাইট। ওই মাগো আমি কিন্তু এই যে রিমোট দিয়ে দিচ্ছি, রিমোট দিলাম, এই যে করা কিছু নেই দিলেন ভাই, আমি রিমোট দিয়ে দিলাম ওকে। স্যার? না, ওইটা রিমুভ করেন স্যার। হ্যাঁ, রিমুভ করে দিচ্ছি অলরেডি মিউট। আচ্ছা, ওকে রিমুভ দিছি এবং ই করে দিছি, ওকে রিমুভ দিয়ে দিছি, কিছু করার নেই ভাই এখানে। সরি, আপনি আবার আসলেও সমস্যা নেই, ভাই মাফ করবেন। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যেটা আপনি মুখস্থ করবেন, সবাই একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পারিবারিক সহিংসতা হলে পুলিশ অফিসের দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, প্রথমে এটা মুখস্থ করবেন। পরে আস্তে আস্তে মজার বিষয়টা, পুরো আইনটা শেষ হবে এখানে। 36টা ধারা আছে এর ভিতরে, এর ভিতরে কিছু কার্ড দিয়ে দিছি, বাট এখানে 8-10টা আইন মুখস্থ করবো, সব ধারা পড়বো না। প্রথমে বলেছি পারিবারিক সহিংসতা হলে পুলিশ অফিসার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, মুখস্থ হয়েছে এটা? কে কে বলতে পারবেন? পারিবারিক সহিংসতা হলে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, কে বলতে পারবেন? পড়েন, মুখস্থ করেন। বলেন, একজন বলতে হবে। পারিবারিক পারিবারিক, পারিবারিক সহিংসতা হলে পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য বেড়ে যায়। গুড, এইটুকুই থাকেন। এখানে সবাই বলেন, একবার পড়েন, মুখস্থ করতে হবে। এখানে 2টা ধারা আছে। কে আর কে বলবেন? রাজু বলছে, তারপরে আর কে বলতে পারেন? উজ্জ্বল বলেন, হ্যাঁ। হ্যাঁ, আমি কাদের বলছি? পারিবারিক হ্যাঁ, একজন একজন বলেন, হ্যাঁ। সহিংসতা হলে পুলিশ অফিসারের আমরা শুনতে দায়িত্ব পারিনি তার কথা, অনেক একটু সমস্যা হতেছে। আচ্ছা, তারপর আমরা শুনলাম মনে করি এটুক হয়ে গেছে, এটুক হয়ে গেল সবার। বেড়ে যায়। ও লাল করলো, লালটা দেওয়া যাবে না, চোখে লাগতেছে। আচ্ছা, যে বলছেন আমরা তারটা শুনে নিচ্ছি। পারিবারিক সহিংসতা হলে পুলিশ অফিসারের হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা দেখলাম। আচ্ছা, আমি যাকে ধরুন তো এই বললাম, আপনার একটু মুখস্থ। পারিবারিক সহিংসতা হলে পুলিশের দায়িত্ব করতে হবে। কেনে বেড়ে যায় কথাটা, যখন আপনি এই কি জন্য বেড়ে যায়, আপনি আমাদের রেসপন্সিবিলিটি অনেক। এই কথা শোনা যাচ্ছে না? আটকে গেছেন আপনারা? আপনার মনে হয় আটকে গেছেন। স্যার শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, পাচ্ছি। আচ্ছা, থ্যাঙ্কস। তাহলে আমাদের কিন্তু একটা পয়েন্ট মুখস্থ করলাম, একটা হেডলাইন, যে পারিবারিক সহিংসতা পুলিশের দায়িত্ব করতে পারে। এই পারিবারিক সহিংসতা এইটুকু শুধু যদি মনে করেন যে বলতে হচ্ছে 3 ধারা, এই সংজ্ঞাটা হচ্ছে 3 ধারা, এখানে অনেকগুলা বিষয় আছে। পুলিশ অফিসের দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, দায়িত্ব কর্তব্য হচ্ছে 4 ধারা। আমি জাস্ট এইটুকু বললাম, পরেগুলো আমি বলতেছি না। এটা হচ্ছে 3 ধারা, পরটা হচ্ছে 4 ধারা। এই 2টা থেকে প্রশ্ন সবসময় আসে, আউট করে দিলাম। এখন আসেন পরেরটা মুখস্থ করি। ভিকটিম আদালতে আবেদন, ভিকটিম যিনি ভিকটিম হবে, ক্ষতিগ্রস্ত হবে, সংক্ষুব্ধ। 3টা শব্দ বলেছি, ভিকটিম অভিযোগকারী, ক্ষতিগ্রস্ত, সংক্ষুব্ধ ব্যক্তি। আই রিপিট, ভিকটিম অভিযোগকারী, সংক্ষুব্ধ ব্যক্তি, বা কে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আরেকটা বলবো, সেটা হচ্ছে ফরিয়াদি। 5টা শব্দ বলছি, আইনে এই শব্দগুলো পাবেন। এই জন্য আমি প্রথম থেকে আপনারা একটু জানেন। ভিকটিম আদালতে আবেদন, এবং আবেদন দাখিলের স্থান নির্ধারণ হলে, কমা দিয়ে এখানে মনোযোগ দেন। এখানে একটা রিটেনের প্রশ্ন আসছিল সাপ্লিমেন্টারিতে। ভিকটিম আদালতে আবেদন, আবেদন দাখিলের স্থান নির্ধারণ হলে, মনোযোগ দেন, ভালো করে বোঝেন, এটা কবিতার মতো। ভিকটিম আদালতে আবেদন এবং আবেদন দাখিলের স্থান নির্ধারণ হলে, এই আবেদন ভিকটিম কোথায় কোথায় যেখানে বসবাস করেন, যে কোন কোন স্থানে আবেদন, ভিকটিম যিনি যেখানে অবস্থান করছেন, বসবাসের যে স্থানটা, সেখান থেকে সে আবেদন কি করতে পারবেন, আদালতে দাখিল করতে পারবেন।
তো আবেদনের স্থানের দাখিলের স্থান নির্ধারণ হলে কি করবে, অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ পাবেন, নোটিশ জারি এবং সুরক্ষা আদেশ ও বশবসা আদেশ এবং ক্ষতিপূরণের আদেশ ভিকটিম পাওয়ার অধিকার হবে। মনোযোগ দেয়, এখানে অনেকগুলো শব্দ। প্রথম হচ্ছে ভিকটিমে আদালতে আবেদন করবে, আবেদন করার পর তিনি কি করবে, যেখানে তিনি বসবাস করছেন সেই ভিকটিমের স্থান যদি নির্ধারণ হয়, তিনি কি করবেন, অন্তর্বর্তীকালীন একটা সুরক্ষার আদেশ আছে এবং নোটিশ জারি, সুরক্ষা আদেশ, বসবাসের যে আদেশ রয়েছে এবং তিনি যে ক্ষতিপূরণটা চাচ্ছেন, সে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভিকটিম, সেই ভিকটিম কি করবেন, পাওয়ার অধিকারী হবেন। একবার দেখেন, একবার পড়বেন এখান থেকে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম হচ্ছে পারিবারিক সহিংস পুলিশের দায়িত্ব কর্তব্য বেড়ে যাচ্ছে। তারপরে ভিকটিম আদালতের আবেদন করবে, আবেদন পর্ব তিনি কিন্তু যেখানে বসবাস করছেন সেই বসস্থান যদি নির্ধারণ হয় এবং তিনি কি করবেন, অন্তর্বর্তীকালীন একটা সুরক্ষার আদেশ পাবেন এবং নোটিশ জারি হবে, নোটিশ জারিতে সেটা উল্লেখ করা থাকবে বিবাদের বিরুদ্ধে এবং সুরক্ষা আদেশ থাকবে, সে এই সুরক্ষার সুযোগ সুবিধা পাবে এবং বসবাসের আদেশ পাওয়ার পর ক্ষতিপূরণ আদেশ যেটা ভিকটিম সেটা পেল, ভিকটিম পাওয়ার অধিকার, অর্থাৎ ভিকটিম কি কি পাওয়ার অধিকার হবে সেটা এই দ্বিতীয় লাইন বলা রয়েছে। প্রশ্ন যদি করি, ভিকটিম কি কি পেতে পারে, আদালতে আবেদন করতে পারবে, যে কোনো স্থান থেকে সে দরখাস্ত আবেদন কোর্টে আহ, আবেদন দাখিল করতে পারবে, সে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ পাবে, নোটিশ জারি পাবে, সুরক্ষা আদেশ পাবে এবং ক্ষতিপূরণের আদেশ কি পাবে, আদেশ পাবে। এগুলো হচ্ছে ভিকটিম পাবে। পরে আসেন, উক্ত বিচার নিভৃত কক্ষে কার্যক্রম হলে, মনোযোগ দেন, উক্ত বিচার, আমরা এই ট্রায়ালিং ক্যামেরা কি, এই ট্রায়ালিং ক্যামেরাটা আমরা অনেক জায়গায় পাবো, যে উক্ত বিচার যদি নিভৃত কক্ষ হয়, শিশু আইনে রয়েছে, নারী শিশু রয়েছে, উক্ত বিচার নিভৃত নিভৃত কক্ষে বিচার করা হলে প্রতিপক্ষের অনুপস্থিতি বিচার হবে। যদি সেই কার্যক্রমটা নিভৃত কক্ষে হয়, সেটা প্রতিপক্ষ যদি নাও আসে, বিবাদী আসামি, তাদের অনুপস্থিতি বিচার করে দেবে। আসামির অনুপস্থিতি বিচারটা অনেক জায়গায় আছে, কানেক্টেড সেকশন আমরা জানি। এবং উক্ত অপরাধটি আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং আপরযোগ্যতা হবে। আমি আবার বলছি যে এই যত যা পড়লাম, উক্ত অপরাধটি আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্যতা হবে। বাদীর সুরক্ষা, এটা দাঁড়িয়ে হবে যে বাদীর সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি পেতে হবে। বাদী যদি সুরক্ষা আদেশ লঙ্ঘন করে, তাকে সুরক্ষা আদেশের শাস্তি পেতে হবে। সর্বশেষ যেটা বলছে, সেই সাথে যিনি প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহির আয়ত্তে আনতে হবে। আপনি ভুলভাল, আপনার টেকিং সামথিং ফিশিং করলেন বা কোনো ঘুষ পেয়ে আপনি বিবাদীর পক্ষে চলে গেলেন, এটা আপনার হবে না। অবশ্যই পারিবারিক সহিংসতা সুরক্ষা আইনে এই যিনি বাদীর সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি পেতে হবে, সেই সাথে যদি প্রয়োগকারী যিনি কর্মকর্তা থাকে, যদি কোনো তদন্ত করতে গিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে, সেই ক্ষেত্রে তাকে আওতায় আনতে হবে। সেটা বিভাগীয় ব্যবস্থা হোক, সেটা প্যানেল কোর্টে হোক বা অন্য আইনে। এই গল্পটা এখন বুঝতে পারছেন বা পারেন নাই, কে কে বলেন আমাকে। স্যার, এই যে বাদীর সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি পেতে হবে, এইটা আরেকটু স্যার বুঝাইয়া বলেন। এই আচ্ছা, বাদীর এটা আমি বলি। সুরক্ষা আদেশ আচ্ছা আমি লঙ্ঘন বলি, করবে কে স্যার? আচ্ছা, লঙ্ঘন করবে বাদী। বাদীকে যখন কোর্ট থেকে যখন একটা সুরক্ষা আদেশ দিবে যে এই বাদী এই রাস্তা ব্যবহার করবে, এই ফ্ল্যাটে অবস্থান করবে, এই জায়গায় সে আলাদা থাকবে, বা একটা সুরক্ষা, একটা হেফাজত নিরাপত্তায় যদি ভিকটিম সাপোর্টে থাকে, তো এখানে থাকবে, বাদীকে দেওয়া হবে এই সুরক্ষা আদেশ, এই বাদীকে, যে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, পাবেন। কিন্তু বাদীকে বলা হবে, বিবাদীকে বলা হবে সে এই সুরক্ষা আদেশ তাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি তাকে তার রাস্তায় এই ফ্ল্যাটে যান, যায় হুমকি দেন, ভিকটিম সাপোর্টের সামনে দাঁড়ায় থাকেন, তাহলে এই আদেশ লঙ্ঘনের জন্য ওই বিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ক্লিয়ার? আমরা যখন পড়বো আমরা একটু দেখবো, স্যার, সমস্যা নেই। বুঝতে এইটুকু পারছি। বুঝতে পারছেন সবাই? এই লাইনটা কয়েকবার মুখস্থ করবেন, এটা একটু মোটামুটি 3 বার পড়লে হয়ে যাবে। এটা মোটামুটি পারিবারিক সহিংসতা আইন শেষ, যে শেষ করবেন এখানে শেষ। আমি কালকে এই যে অলরেডি আজকে যেটা করবো সেটা আমি মার্ক করছি। এখানে হচ্ছে পারিবারিক সহিংসতা হচ্ছে 3 ধারা, পুলিশ অফিসার দায়িত্ব করছে কর্তব্য হচ্ছে 4 ধারা। সূচি ভাই মুখস্থ করা লাগবে না, অটোমেটিকলি আপনার হবে। পুলিশ অফিস পারিবারিক সহিংসতা 3 ধারা, পুলিশ অফিসের দায়িত্ব কর্তব্য 4 ধারা, আমরা অটোমেটিকলি পাবো, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা একটু আগাইতে পারি, আগাইতে পারি আমরা, আগাবো এটা তো নাকি? করাই হলো না স্যার সঠিক মতো। আচ্ছা, তাহলে আমরা এইটুক করি আজকে, আমরা এইটুক দেখি, আমরা এইটুক দেখি, এই লাইনটা দেখি আজকে শুধু। এইটুক দেখি যে পারিবারিক সহিংসতা হলে পুলিশের দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, এইটুক দেখি। তাই নয় কি? এইটুক দেখি আমরা, এই লাইনটা আমরা জি একটু আজকে স্যার। আলোচনা করি। জি স্যার। আমরা পরে আমরা ধীরে ধীরে নিচের দিকে যাব, সমস্যা নাই। জাস্ট একটা আমি পুরো ঘটনাকে 36টা ধারায় এখানে সংক্ষেপে নিয়ে আইসা পড়ছি, যে একটার পর একটা সিকোয়েন্সে মানে আসবে আর কি। একেবারে হুম। একেবারে দৌড়ানোর চাইতে স্যার আস্তে আস্তে বুঝে বুঝে দৌড়ানো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা যেভাবে সিদ্ধান্ত সেটাই, সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে আমরা পারিবারিক সহিংসতা হলে পুলিশের দায়িত্ব কর্তব্যগুলো সেটা আমরা একটু দেখে আসি। শুরুতে আমরা দেখবো পারিবারিক সহিংসতা। এটা আমরা বলি যে ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স আমরা জানি না, পারিবারিক সহিংসতা। তো পারিবারিক সহিংসতা আমরা আইনটি কত সালের সেটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা শুরুতে যদি আমরা উপরে চলে 1910। যাই এখান থেকে, যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010, এই আইনটাকে ভালো করে লিখবেন। পরীক্ষা যখন পরীক্ষা প্রশ্ন আসবে,
পরীক্ষার উপস্থাপনার ভিতরে যখন আপনি যে প্রশ্নটা লিখবেন, চার ধারা আসছে, বাট সেখানে আপনি পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা ভিতর আছে প্রতিরোধ ও সুরক্ষা। এটা হচ্ছে প্রিভেনশন আর এটা হচ্ছে প্রোটেকশন। এটা প্রোঅ্যাক্টিভ, একটা প্রোটেকশন দিবে, সুরক্ষা দিবে। সুরক্ষা কাকে দিবে? ভিকটিমকে দিবে, সংক্ষুব্ধ ব্যক্তিকে দিবে, বা ফরিয়াদিকে দিবে, নারী বা শিশুকে দিবে। এগুলো নিবেন, এই যে ভাষাগুলো নিবেন, অটোমেটিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই আইনটি কেন করা হলো, প্রথম যদি আমরা শুরু করছি আইনটি। এতক্ষণ যা বক বক করলাম মোটামুটি মাথায় ঢুকাই দিছি কাজ, বাট আমরা এখন শুরু করতেছি। এটা হচ্ছে যে আইনটি 1979 সালের একটি অধিকার ছিল। কাদের এই অধিকারটা ছিল? শিশু। যে 1980 সালের এটা কি ছিল যে বিশেষ করে নারী শিশুদের একটা একটা বৈষম্য ছিল, তাদের প্রতি ইনজাস্টিস করা হতো, তাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হতো। এগুলো আমরা পাবো, আমরা পড়তেছি। আমরা আমাদের শুধু কাউকে শারীরিক ভাবে ধরেই বেদম পিটানো শুধু শারীরিক নির্যাতন নয়। আমরা যদি পড়াশোনা যখন করি বা আমরা যখন কাউকে নির্যাতন করি, শুধু এই তো ধরে একটা বাড়ি দিলাম, যে আমরা যে হেফাজতে পুলিশ আইনে যেটা বলা রয়েছে, কাউকে শারীরিক নির্যাতন করা 29 এবং হেফাজত আইনে বলা হয়েছে কাউকে শারীরিক নির্যাতন। শুধু এই নয়, এখন আমরা এখানে আজকে দেখবো নির্যাতন কি কি ধরনের নির্যাতন। মৌখিক কাউকে মুখে যদি কাউকে একটা ভ্যাকসিনও মারেন, কি বলে একটাকে উস্কানিও দেন মুখে বা ইশারা চোখের মাধ্যমে, সেটাও কিন্তু একটা নির্যাতনের শিকার হবে। তাহলে আমরা সেটা দেখছি যে এটাকে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য 1979 সালে একটি শিশু আইন ছিল, সেটা পরবর্তী 2018 রূপ নেয়। এবং 1889 রাষ্ট্র স্বাক্ষরকারী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানে বর্ণিত নারী শিশুর সম অধিকার আনার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, সহিংসতা প্রতিরোধে, পারিবারিক সহিংসতা হতে নারী শিশুর সুরক্ষা নিশ্চিত করা, আনুষঙ্গিক বিষয়টি এই বিধান প্রকল্পে নিশ্চিত করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য এই। পরীক্ষা এগুলো আসবে না, যা শুধু জানাই দিতাম। এই আর কিছু না। তাহলে আমরা শুরুতে আমরা দেখব সংক্ষিপ্ত শিরোনাম। সংক্ষিপ্ত শিরোনামটা হচ্ছে যে আইনটি 2010 নামে অভিহিত হবে। এবং এখানে আরো কিছু রয়েছে, এটা প্রজ্ঞাপন থাকবে। তবে এই প্রজ্ঞাপনের তারিখ দেওয়া থাকবে যে এই যে তারিখ থেকে নির্ধারণ করবো সেই তারিখ থেকে কার্যকর, যেহেতু এটা 2010 সেখান থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে যখন আপনারা মেন বইটা খুলবেন তখন এরকম দেখবেন, যখন এরকম মেন বই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন্তর্বর্তীকালীন কিছু, এখানে কিছু আমরা সংজ্ঞা পাবো। সংজ্ঞাগুলো আমরা পড়ে যাব, সংজ্ঞাগুলো শেষ দিকে পড়বো। এই সংজ্ঞাগুলো যে এখন পড়ি তাহলে সবার মাথায় যাবে চলে, কারণ এই আইনটি বলছি একটু কঠিন। পারিবারিক সহিংসতা, এই যখন আমরা সিস্টেমেটিকলি ওই যে উপরে যা পড়ে আসবো তখন ভিতরে দেখবেন সংজ্ঞাগুলো আপনাদের হয়ে গেছে। তাহলে আমরা এখানে সংজ্ঞাগুলো: সুরক্ষার আদেশ আছে, অংশীদারি বাসগৃহ আছে, তারপর সংক্ষুব্ধ ব্যক্তি, এই যে পড়ে ফেলছে আমরা। তারপর হচ্ছে এখানে সংজ্ঞা দেখেন, এখানে যে অংশীদারি বাসগৃহ যে সংজ্ঞাটা লেখছে দেখেন, অংশীদারি বাসগৃহের সংজ্ঞাটাই লেখছে প্রায় হাফ পাতা মোটামুটি। তারপরে এখানে যে আবেদন, আমরা একটু কিন্তু আবেদন আগে পড়েছি, আবেদন দেখলাম কোথায় আবেদন করবে, আশ্রয় নিবেশের কথা বলা হয়েছে, ক্ষতিপূরণের আদেশ দেওয়ার, এগুলো কিন্তু আমরা ভিতরে পড়বো এমসিকিউর জন্য। তারপর সংক্ষুব্ধ ব্যক্তি আলাদাভাবে স্পেসিফিক বলে দিয়েছে। তারপর নিরাপদ নিরাপদ আশ্রয় স্থানের কথা বলা হয়েছে। নারী বলা রয়েছে, নারী অর্থাৎ যে কোনো বয়সে নারীর কথা বলা রয়েছে। এবং পরিবারের কথা বলা রয়েছে, পারিবারিক সম্পর্কের কথা বলা হয়েছে, প্রতিপক্ষের কথা বলা রয়েছে, পারিবারিক সহিংসতা অর্থ সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারা, যেটা আমরা সরাসরি শুরু করবো। আরো পাবেন 14 ধারা, প্রয়োগকারী কর্মকর্তা যিনি অ্যাপ্লাই করবেন 5 ধারা। প্রয়োগকারী কর্মকর্তা আমরা না, পুলিশ অফিসার দায়িত্বপ্রাপ্ত 4 ধারা, প্রয়োগকারী কর্মকর্তা 5 ধারা, যিনি নিযুক্ত হবেন 5 ধারা অনুসারে যদি আমরা নিযুক্ত হই সেটা প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে গণ্য হবে। এখানে রয়েছে 15তে বলা আছে ফৌজদারি কার্যবিধি। আমি সবসময় বলেছি এই আইনটি যে প্রত্যেকটা মাইনর একটি বলা হয়েছে এই আইনের বিধান ফৌজদারি কার্যবিধান প্রযোজ্য হবে। বসবাসের আদেশ, এই যে যেটা বসবাসের আদেশ দিবেন কে? কোর্ট দিবেন। বিধি, এই আইনের বিধি সর্বশেষ দেখবেন এই আইনের বিধি প্রণয়ন করার ক্ষমতা কার? সরকারের কথা বলতে। এই ছিল সংজ্ঞাগত মোটামুটি একটা বিষয়। আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখান থেকে আমরা পরে এখান থেকে শুরু করছি। এই সংজ্ঞাগুলো আমি আলোচনা করব, কোনো সমস্যা নাই। এই জন্য আমরা কিছু কিছু বিষয় থাকে যে শুরু থেকে শুরু করতে নাই। আপনারা এন যে শুরু থেকে শুরু করেন, আমি যদি এখন এই যে অংশীদারি বাসগৃহটা আমি বলা শুরু করি তাহলে তো স্যারের খালি সারাদিন খালি বক বক করে যাচ্ছে, আজ কাইন্ডা কোন পানি পান্তা। এই যে এখন যখন পড়বো তখন মোটামুটি একটু ভালো লাগবে। তো শুরু করতেছি আমরা 3 ধারা দিয়ে, পারিবারিক সহিংসতা। যে প্রশ্ন আসতে পারে, পারিবারিক সহিংসতা বলতে কি বোঝো, অথবা পারিবারিক সহিংসতাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে আমরা পারিবারিক সহিংসতা বলতে 3 ধারায় থাকবো। আজকে ধারা হচ্ছে 3 এবং 4। ধারা কত পারিবারিক সহিংসতার? তিন। আচ্ছা, 3 ধারা। যদি আপনি তো যদি প্রশ্ন লিখবেন যে সৃজনশীলটা আমরা এটা দেখলেন, সেই সৃজনশীল যদি লেখেন, আপনারা কি পারিবারিক সহিংসতা লিখবেন নাকি পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 লিখবেন? কোনটা লিখবেন? 10 লিখবো স্যার। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা এই কথা লিখবেন, কোনো পারিবারিক সহিংসতা লিখবেন না। শুরুতেই বলে দিই, আইনটা ক্লিয়ার লিখবেন। সুরক্ষা আইন 2010। থ্যাংক ইউ। তারপর আমরা দেখতেছি পারিবারিক সহিংসতা বলতে আমরা কি বোঝাই। এই
আচ্ছা, তাহলে আমরা কি পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায় আমরা একটু দেখতে পাচ্ছি। প্রথমে বলছে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি পরিবারে, মনোযোগ দেন। এখানে আমরা যারা আজকে ক্লাস করতেছি আমরা ধরেন সবাই আমরা পরিবারের সদস্য। এখানে রাজু আমার ভাই, উজ্জ্বল আমার ভাই, আসাদ আমার ভাই, সবাই আমার ভাই। আবার এখানে ধরে নেন আমরা একটা প্ল্যাটফর্মে আসছি, মনোযোগ দেন, ক্লাস দিয়ে এসে উদাহরণ দিয়ে শেষ করে দিব। এখানে আপনাদের প্রত্যেকের এই যে আমরা যে প্ল্যাটফর্মে আসছি জুম প্ল্যাটফর্মে সবারই একটা করে রুম আছে, প্রত্যেকের যে দেখা যাচ্ছে আমরা ক্লাস করতে প্রত্যেকে কিন্তু আলাদা প্ল্যাটফর্মে আমরা জুমে আইডিতে আমরা চলে আসছি। তো